যে আমরা লাইভে আহমদুল্লাহ ভাই শুরু করতে পারেন ইনশাআল্লাহ। أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي المبعوث الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ইকরা অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আরো একটি এক্সক্লুসিভ লাইভে যুক্ত হওয়ার তৌফিক দিচ্ছেন। এজন্য সকলেই অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। আজকের লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং অনলাইনে বর্তমানে খুবই পপুলার। অসংখ্য মানুষ ওনার ভক্ত, ওনার লেখার ভক্ত, ওনার চিন্তার ভক্ত। তো আজকে আমরা আমাদের লাইভে পেয়েছি নন্দিত লেখক এবং অর্থনৈতিক গবেষক আমাদের প্রিয় ভাই মোহাইমিন পাটোয়ারি। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের জীবনে দেখা যায় আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত। আমরা মনে করি যে অর্থনীতি বিষয়টা খুবই কাঠখোট্টা টাইপের একটা বিষয় এবং এই বিষয়ে আসলে আমাদের চিন্তা করার তেমন কিছু নাই। আমরা দুমুঠো ভাত খেতে পারছি, একটা ছাদের নিচে জীবনযাপন করতে পারছি, তো আমাদের জীবন তো চলে যাচ্ছে। কিন্তু অর্থনীতিটা আমাদের সাথে, আমাদের জীবনের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত যে অর্থনীতি সম্পর্কে আমাদের আসলেই জানা উচিত। কারণ আমি যেই প্রফেশনেই থাকি, আমি যদি বিজনেস করি, চাকরি করি কিংবা কৃষিকাজ অথবা একেবারে সমাজের নিম্ন স্তরের যে কোনো কাজ, আমার সাথে অর্থনীতির সম্পর্ক আছেই। আমি প্রতিদিন দোকানে গিয়ে আমার সংসারের জন্য কিছু না কিছু কিনতে হয়, অথবা আমার সংসারের ভবিষ্যৎ কোনো উন্নতির জন্য আমাকে সঞ্চয় করতে হয়। তো সেই সঞ্চয়ের আধুনিক মাধ্যম হচ্ছে ব্যাংকিং। তো এই ব্যাংকগুলো মানে আমাদের সম্পদ নিয়ে কিভাবে কাজ করে বা আমাদের গচ্ছিত সম্পদগুলোকে কিভাবে তারা চুরি করে দেউলিয়া দেউলিয়া হয়ে যাওয়ার নামে বা বিভিন্ন স্ক্যামের মাধ্যমে, অথচ আমরা সাধারণ মানুষ এই বিষয়গুলো একদমই জানি না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অর্থনীতির যে সকল বিষয় আছে, লেনদেনের বিষয়, সব বিষয়ে আসলে আমাদেরকে সজাগ থাকার জন্য অনেক নির্দেশনা দিয়েছেন। কোরআন শরীফে এসেছে যে যদি আমরা কাউকে ঋণ দেই, সেক্ষেত্রে যেন আমরা ওই ঋণগুলো লিপিবদ্ধ করি, সাক্ষী রাখি। এভাবে নানান নির্দেশনা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। কিন্তু আমরা আসলে সেই বিষয়গুলো জানি না। আমরা মনে করি অর্থনীতি একটা কাঠখোট্টা টাইপের সাবজেক্ট, এটা আমরা বুঝি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মোহাইমিন পাটোয়ারি ভাই, যিনি আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন, ওনার যে কটা বই এসেছে উনি খুবই সুন্দরভাবে গল্পের ছলে অর্থনীতিতে যে মানে মানে মজা করে পড়ার জিনিস, মজা করে জানার জিনিস, এটা আসলে মোহাইমিন পাটোয়ারি ভাইয়ের বইগুলো মার্কেটে না আসলে আমরা হয়তো অনেকেই জানতাম না। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বনামধন্য আলেমরাও ওনার লেখার খুবই প্রশংসা করছেন। তো এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। মোহাইমিন পাটোয়ারি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইকরা লাইভে আপনাকে আমরা প্রথমবার পেয়ে খুবই আনন্দিত। আমরা আশা করছি আজকে খুবই প্রাণবন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি যেভাবে সুন্দর করে লিখেন, একইভাবে সুন্দর করে আলোচনাও করেন। আমরা আপনার বেশ কিছু আলোচনাও অনলাইনে শুনেছি, ইউটিউবে আছে, আপনার পেজেও আছে। খুবই সুন্দর ইনশাআল্লাহ। তো ভাইয়া আমরা চেয়েছিলাম আপনি যদি আলোচনাটা শুরু করেন তাহলে ভালো হতো। কিন্তু আমাদের আসলে দর্শকদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটা প্রশ্ন যদি আমরা আপনাকে করি এবং আপনি সেই প্রশ্নের অধীনে থেকে বা যদি আপনি আরো ডিপলি আপনার যে আলোচ্য বিষয়, সেই বিষয়ে যদি আলোচনা করেন। জি। আমাদের প্রথম যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হলো,
যে বর্তমান বিশ্বে আমরা দেখি যে ব্যাংকিং ব্যবস্থা উন্নত হয়েছে। সেই উন্নতির একটা মানে পরিক্রমা হলো যে আমরা এখন হার্ড কারেন্সি থেকে ডিজিটাল কারেন্সিতে আমরা মানে কনভার্ট হয়ে যাচ্ছি। এখন প্রায় সব মানুষের কাছে এটিএম কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন ধরনের কার্ড মানে বিভিন্ন ব্যাংক এগুলো শো করছে। মানে এই মুহূর্তে আমরা দেখছি বা অদূর ভবিষ্যতে মানে পৃথিবীর অবস্থা এমন হবে যে মানুষ আসলে টাকা আর পকেটে নিয়ে ঘুরবে না। মানুষের কাছে বিভিন্ন ধরনের কার্ড থাকবে। এই বিষয়টা কি আসলে কোনো ফাঁদ কিনা বা এই বিষয়টা আমাদের জীবনে মানে অদূর ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আপনার কাছে মনে হয়? জি, আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে আমাকে লাইভে? আমার ভিডিওটা যদি আনা যেত। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। তো শুরুর প্রশ্নটা তো বেশ বড় প্রশ্ন হয়ে গেল যে আমরা যে ডিজিটাল কারেন্সির উত্থান দেখছি, যে ডিজিটাল কারেন্সি গুলা দেখছি, সেটা আরেকটা ফাঁদ কিনা? আপনারা প্রচুর আলোচনা শুনেছেন, ওয়াজ শুনেছেন, বা অনেক জায়গায় পড়েছেন ফিয়াট কারেন্সি একটা ফাঁদ, ফিয়াট কারেন্সি সমস্যা আছে। ফিয়াট কারেন্সি কি? আচ্ছা, এইখানে যারা আছেন আজকে ওদের জন্য মনে করেন যে অনেকে তো আমার আলোচনা আগে দেখেছেন। অনেকে হচ্ছে কি যে আজকে একেবারেই নতুন। তো আমরা একদম ছোট আপনার কিছু দিয়ে দিব। আপনার ডেসক্রিপশন বা আপনার হচ্ছে এই সংজ্ঞাটা দিয়ে দিব যেন অন্যরা বুঝতে পারে। ফিয়াট কারেন্সি হচ্ছে যে আমরা যে কাগজি মুদ্রা, যেটা হচ্ছে গিয়ে যে স্বর্ণ ভিত্তিক না, হ্যাঁ? তো এরকম মুদ্রা। তো এখন দেখা যাচ্ছে যে অনেকে বলছে এটা একটা সমস্যা আছে, এই আছে, সেই আছে। অনেক, অনেক কিছু, অনেক লেকচার। এখন এটা তো আসলে ১ মিনিটে বলব না। কিন্তু ডিজিটাল যে কারেন্সি আছে সেইটা কি? সেটা কি ফাঁদ কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ফাঁদবিহীন ডিজিটাল কারেন্সি তৈরি করা যায় কিনা? ফাঁদ কি? ফাঁদ কি? টাকা কিভাবে ফাঁদ হয়? আমরা একটা কোটেশন আছে। এটা আসলে বলতে কি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার হচ্ছে সেই কারাগার, যেই কারাগারের দেয়াল আপনি চোখে দেখেন না। একইভাবে আমি বলতে পারি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে সেইটা, যে ফাঁদ আমরা বুঝি না, বুঝে আসে না। আপনি ছোটবেলায় তো পাখি শিকার করেছেন, পশু শিকার করেছেন, অনেক কিছু। আমরা কি করি? একটা ফাঁদ পাতি বা মাছের শিকারের জন্য। তো একটা পাখি বা পশু বা মাছ যদি বুঝতে পারে সেটা ফাঁদ, সে কি ওটাতে পাড়া দিবে? না, দিবে না। ফাঁদ জিনিসটাকে বাস্তবায়নের প্রথম শর্ত হচ্ছে শিকারকে বুঝতে দেওয়া যাবে না যে এটা একটা ফাঁদ। আপনি তো মন্তব্য করে দিয়েছেন মুদ্রা একটা ফাঁদ। এই মন্তব্যটা আজকে যারা প্রথম লেকচারটা শুনছে তার জন্য কতটা রিলেভেন্ট, কতটা প্রাসঙ্গিক। আমরা কি করি? টাকা আয় করি এবং প্রয়োজনে ব্যয় করি। আয় আর ব্যয়ের মাঝে যা থাকে তা কি করি? সঞ্চয় করি। টাকার সাথে আমাদের সম্পর্কটা ঠিক এতটাই সিম্পল। এটা আবার ফাঁদ হয় কেমনে, তাই না? অনেকে চিন্তা করে আমি কর্ম করি, আমি আয় করি, আমি ব্যয় করি। এখানে ফাঁদটা কই? আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি যারা আজকে নতুন, এবং অনেকের মনে হতে পারে এক কথা হয়তো অনেকবার বলছি, কিন্তু একটাবার ভেবেছেন যারা মুদ্রাকে ফাঁদ বলে তারা কেউ মূর্খ ব্যক্তি না। তারা যথেষ্ট পড়াশোনা করেছে, তারা যথেষ্ট চিন্তা করেছে। আপনি যখন তাদের কথা শুনেন কখনো মনে হবে না যে একটা পাগলের কথা। কিন্তু আমাদের সাধারণ জ্ঞানে সেটা ধরা পড়ে না। আজকে আমি আপনাদেরকে সেই ফাঁদের সাথে পরিচয় করাবো। প্রথমে আসি ডিজিটাল কারেন্সি নিয়ে। মনে করেন একটা ব্যাংক, সেই ব্যাংকে আপনি ১,০০০ টাকা জমা রাখলেন। টাকাটা কই আছে? আপনার কাছে ছিল ১,০০০ টাকা, ধরলাম ১,০০০ টাকার বান্ডেল, ১,০০,০০০ টাকায় ১,০০০ টাকার একটা বান্ডেল ছিল। সেটা নিয়ে আপনি ব্যাংকের ভল্টে জমা রাখলেন। তারপর বাসায় এসে সবাইকে বললেন, এই যে দেখো ব্যাংকে আমার ১,০০০ টাকা আছে, বা ১,০০,০০০ টাকা আছে, বা ১০,০০,০০০ টাকা আছে। আপনি যে মানুষকে প্রমাণ করেন আপনার টাকা আছে, সেটা কিভাবে প্রমাণ করেন? আপনি একটি অ্যাকাউন্ট দেখান মানুষকে, যেখানে লেখা আছে এই ব্যক্তির সাথে এত টাকা, ১০,০০,০০০ ডিজিট বা ১,০০,০০০ ডিজিট বা ১০,০০০ ডিজিট। সেই ডিজিটটা কি আমরা মানি হিসেবে দেখাচ্ছি। কেন এটা মানি? কারণ ব্যাংকে গেলেই এই ডিজিটের বিপরীতে আমি ক্যাশ টাকা তুলে আনতে পারবো।
আপনার আমার কাছে এই রিলেশনশিপটা খুবই সিম্পল। আমরা যে ডিজিটটা দেখছি সেটা হচ্ছে আমার যে ক্যাশ টাকা সেইটার নাম্বার। অনেকে বলতে পারে ডিজিটটা তো আসলে নিজে কোনো টাকা না। টাকা হচ্ছে যে ক্যাশটা জমা দিয়েছি সেইটা। ডিজিটটা হচ্ছে শুধুমাত্র আমাকে একটা সংখ্যা দেখাচ্ছে যে ওই ১,০০০ টাকাটা বা ওই ১,০০,০০০ টাকাটা ওখানে আছে। তো আমাদের সাধারণ জ্ঞান হচ্ছে ডিজিটাল মানি বলে কিছু নাই। মানি বলতে ক্যাশ মানি। আর ডিজিট হচ্ছে শুধুমাত্র আমার কতটা ক্যাশ মানি আছে সেই ইনফরমেশনটা আমাকে পাস করে দিল। এতটুকু পর্যন্ত হয়তো সবার কাছে মনে হতে পারে ঠিক। কিন্তু আপনি যখন ব্যাংকে টাকাটা রাখেন, আপনি যখন ১,০০,০০০ টাকা রাখেন ব্যাংকে, এই টাকাটা ব্যাংক কি করে? এমন তো না যে ১,০০,০০০ টাকার তোশক বানিয়ে তার উপর শুয়ে, শুয়ে ব্যাংক ঘুম যায়। এমন কি? টাকা দিয়ে কেউ তোশক বানায় না। ব্যাংকের মালিক তো একেবারেই না। একজন সুদখোর কোনোদিন টাকা দিয়ে তোশক বানাবে না। সুদখোর টাকাকে কি করবে? সুদের ঋণ খাটাবে। সুদের ঋণে খাটাবে টাকা। আপনারা আমার সাথে আছেন কিনা কমেন্টে জানাবেন। এখন ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু আমার পেজে যাচ্ছি। এই কথাগুলো, এই আলোচনাগুলো আমার দীর্ঘদিন। আপনি শ্রোতা হিসেবে, আপনি পাঠক হিসেবে যদি কোনো অংশে না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রতিটা কমেন্ট আমি দেখছি কিন্তু। এখান থেকেই কিন্তু আমি ফিডব্যাক দিয়ে প্রশ্ন করে আপনাদের সাথে আগাবো। এখন যেহেতু সবাই বলছে যে বুঝতেছি, কেউ না বুঝলে লজ্জা পাবেন না। এটা গুরুত্বপূর্ণ আপনার জন্য জানা। হয়তো আপনিই হবেন এর পরবর্তীতে সেই ব্যক্তি যে এই জ্ঞানটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। লজ্জা পাওয়ার কিছু নেই। যে ভালো বুঝতেছে সে প্রশ্ন করে। আচ্ছা, ব্যাংকে রাখলাম আমি ১,০০,০০০ টাকা। আমার মোবাইলে দেখাচ্ছে ১,০০,০০০, আমি কম্পিউটারে লগইন করলে দেখাচ্ছে ১,০০,০০০ টাকা। কিন্তু ব্যাংকের মালিক যে সুদখোর সে এই টাকাটা নিয়ে কি করবে? ঋণ দিবে। এখন আক্কাস সাহেব একজন ব্যবসায়ী, তিনি ব্যাংকে গেলেন ঋণ নেওয়ার জন্য। আমার ১,০০,০০০ টাকাটা আক্কাস সাহেবকে দিয়ে দিল। আক্কাস সাহেব কি করবে? ঋণ নিয়ে উনি যেহেতু ব্যবসায়ী, ওনার কর্মী আছে, ওনার ব্যবসা খরচ আছে। তো কর্মীদের বেতন দিল, বা উনি ধরলাম কারো থেকে আপনার একটা গাড়ি কিনলো বা রড সিমেন্ট কিনলো বা গার্মেন্টস প্রোডাক্ট কিনলো, যেটা কিনলো। তো উনি টাকাটা ব্যয় করবে। আমরা ঋণ নেই কেন? আমরা নিশ্চয়ই তোষকে ঘুমানোর জন্য ঋণ নেই না, তাই না? মানে টাকার তোষকে আমরা ঋণ যখন নেই, তখন হচ্ছে যে অলরেডি আমার টাকার অভাব আছে, টাকাটা খরচ করা প্রয়োজন, আমার হাতে পর্যাপ্ত টাকা নাই, সেই জন্যই তো আমরা ঋণ নেই। তো ঋণ নিয়ে কেউ আসলে টাকার উপর বসে থাকে না। ঋণ নেওয়ার পরবর্তীতে আমরা সেই টাকাটা ব্যয় করি। আমার কথা যদি ভুল থাকে ধরাই দিবেন। আপনি যখন ব্যয় করলেন এবং ব্যাংক থেকে টাকাটা চলে গেল, আপনি সবাইকে দেখাচ্ছেন এই যে দেখো ব্যাংকে আমার ১,০০,০০০ টাকা আছে, কিন্তু ওই টাকাটা আসলে ব্যাংকে নাই। ওই টাকাটা কার কাছে? ওই টাকাটা আক্কাস সাহেব নিয়ে ব্যয় করছে, ওই টাকা মানুষের হাতে হাতে। মানুষের হাতে হাতে। একজন কর্মচারীর হাতে টাকা, একজন সাপ্লায়ারের হাতে টাকা, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে টাকা, সবার হাতে টাকাটা ছড়াই গেছে। আর আপনি বলছেন ব্যাংকে আমার এত টাকা আছে। আসলে কি ব্যাংকে ওই টাকাটা আছে? না, নাই। ওই টাকাটা মানুষের হাতে হাতে। প্রত্যেকটা মানুষ বলছে যে দেখো আমার কাছে ১,০০০ টাকা আছে, আমার কাছে ১০,০০০ টাকা আছে, আমার কাছে ১৫,০০০ টাকা আছে। এইভাবে যদি আপনি গণেন দেখবেন যে ১,০০,০০০ টাকা মার্কেটেই আছে। আবার আপনি বলছেন আমার কাছে ১,০০,০০০ টাকা জমা আছে ব্যাংকে। তো হয়ে গেল কত? ২,০০,০০০। ১,০০,০০০ টাকা কিভাবে ২,০০,০০০ হইল? আপনি জমা দিলেন ১,০০,০০০, আপনি বলছেন আমার ১,০০,০০০ টাকা ব্যাংকে আছে। আবার যাদের হাতে টাকা সেও বলছে আমার হাতে ১,০০,০০০ টাকা আছে। ২,০০,০০০ হয়ে গেল না? আচ্ছা, ঠিক আছে। এখন ধরলাম যে এই আক্কাস সাহেব খরচ করলো, এই টাকাটা শ্রমিকদের হাতে গেল। তো শ্রমিকরা কি করবে? দেখা গেল শ্রমিকরা লাক্স সাবান কিনলো, কিংবা শ্রমিকরা গ্রামীণ ফোন থেকে আপনার মানে টাকা ক্যাশ ইন করলো, কিংবা হতে পারে সে আপনার একটা মোবাইল কিনলো, বা হতে পারে সে আপনার অনেক কিছুই। ধরলাম যে সে মেট্রো রেলে উঠলো, সে এই আপনার মেট্রো টিকিট কাটলো। তো এইভাবে যখন তারা খরচ করবে, দেখেন মেট্রো টিকিট যখন কাটেন টাকাটা কই যায়? মেট্রো রেল ব্যাংক অ্যাকাউন্টে। আপনি লাক্স সাবান কিনেন, টাকাটা কই যায়? ইউনিলিভারের ব্যাংক অ্যাকাউন্টে। আপনি গ্রামীণ ফোনে টাকা ভরেন, টাকাটা কই যায়? গ্রামীণ ফোনের ব্যাংক অ্যাকাউন্টে।
তো এই টাকাটা আবার ব্যাংকে ফেরত আসবে এবং ওই ব্যাংক আবার ঋণ দিবে, আবার মানুষের কাছে যাবে। এইভাবে কি হলো, আপনার টাকাটা কয়েক গুণ হয়ে গেল ব্যাংক সিস্টেমের মধ্যে দিয়ে। এই যে নতুনগুলা এতগুলা টাকা তৈরি হলো, যে এত গুণ হয়ে গেল, এটা কি ডিজিট শুধুই না, এটা নতুন করে সৃষ্ট টাকা। এখন আমি বলছি যে না আমার 1 লাখ টাকা আছে, ওদিকে আরেকজন হাতে গুনে বলছে 1 লাখ টাকা আছে, সেই খরচ করার পর আবার ব্যাংকে গেল, ওই টাকা আবার মার্কেটে আসলো, আবার গেল, আবার গেল, আবার এইভাবে চলতে চলতে কিন্তু আসলে বলে 10 টাকা 100 টাকা হয়। কেমন? আপনার কাছে যদি মনে হয় আমার কথাটার ভিত্তি নাই বা থিওরিটিক্যাল একটা কথা, একটা জাস্ট কনসেপ্ট, আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন বা আমেরিকার যে কোনো একটা এই আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, যে কোনো দেশের, আপনি দেখবেন লেখা আছে সরকারের ছাপানো টাকা এত আর ব্যাংকের দেওয়া ঋণ এত। সবসময় দেখবেন যে ব্যাংকের দেওয়া ঋণ সরকারের ছাপানো টাকার চেয়ে বেশি। দেশের যদি টাকার পরিমাণ হয় 1 লক্ষ কোটি, কেমনি 3 লক্ষ কোটি ব্যাংক ঋণ দিতে পারে? একটা দেশের মোট টাকার পরিমাণ 1 লক্ষ কোটি, কিন্তু আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন প্রায় 3 লক্ষ কোটি টাকা ঋণ দিয়ে দিচ্ছে ব্যাংক। এটা কেমনি সম্ভব? তাহলে নতুন 2 লক্ষ কোটি টাকা কে তৈরি করছে? এটার মালিক কে? বেলুন দেখাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, 2 লক্ষ কোটি টাকা কেউ একজন তৈরি করছে। এই তৈরি জিনিসটার মালিক কে এবং এটা টাকা কিনা? আপনি অনেকে বলতে পারেন এটা টাকা না, এটা ব্যাংকের একটা ভেলকি, এটা হচ্ছে আপনার আমাদের কাছে মনে হচ্ছে ডিজিট বা কিছু, কিন্তু আমি বলবো এটা টাকা। আপনার যদি বিশ্বাস না হয় একটা বার চিন্তা করেন, আজকে চিন্তার জগৎ দিয়ে আপনি বুঝবেন যে আসলে ডিজিটাল যে নাম্বারগুলো দেখে এগুলো অনেকগুলো ডিজিটাল টাকা, যেটা ফিজিক্যাল ক্যাশ ব্যাকটা না। আমরা মনে করি যতগুলো ফিজিক্যাল ক্যাশ আছে সেই রকম ডিজিটাল কারেন্সি তৈরি হচ্ছে, না তার চেয়ে বেশি আছে। একটা উদাহরণ দেই। এই উদাহরণটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই যে ক্যাশ টাকা এগুলো কিন্তু আসলে আমাদের হাতে হাতেই আছে, যে আমাদের মানি ব্যাগে আছে, আলমারিতে একটু আছে। আর বাকি আমার নিজের জীবনের বেশিরভাগ টাকা কোথায় আছে? ব্যাংকে আছে। না আমার মানে আপনার আমার মতো একজন সাধারণ ব্যক্তির বা একজন ব্যবসায়ীর দেখা গেল সে যদি বলে আমার মোট 1 কোটি টাকা আছে, সে বলতে পারে 1 লক্ষ টাকা আমি হয়তো ক্যাশে হাতে রাখছি, আশেপাশে রাখছি, বা বিকাশে আছে বাকি টাকা। তো আমরাও দেখা যায় যে খুব অল্প টাকায় কি আমরা হাতে রাখি, বাকি টাকা ব্যাংকে বা বিকাশে করে রাখি। যার প্রয়োজন হয় একটু একটু করে ক্যাশ আউট করি আর খরচ করি। তো এই যে সামান্য কিছু টাকা ঘুরতেছে আশেপাশে, এগুলাই হচ্ছে ফিজিক্যাল নোট। এটা প্রমাণ কি? আমি যদি বলি বাংলাদেশের সবাই তার প্রত্যেকের পকেটের যে মানিব্যাগের টাকা ঝেড়ে একটা জায়গায় রাখো, সবাই মানিব্যাগের টাকা একটা জায়গায় রাখলো, তো বললাম যে এত বড় একটি স্তূপ হলো, এইটাই হচ্ছে বাংলাদেশের এই সবার পকেটে পকেটে বা আলমারিতে যে টাকা আছে এটির স্তূপ। এটা রাখলাম, রেখে বললাম এবার তোমরা সবাই ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে বলো তোমাদের টাকা ফেরত দিতে। এখন যদি আমরা ব্যাংকে যাই বলি আমাদের প্রত্যেকের ক্যাশ ফেরত দাও, আমাদের ব্যাংকে যা যত ডিপোজিট আছে সব ফেরত দাও, ব্যাংকে টাকা দিতে পারবে? পারবে না, কারণ ব্যাংক তো তার কাছে কোনো ক্যাশই রাখে না, সে তো মার্কেটে এমনি ছেড়ে দিচ্ছে, আর ওগুলোই আমাদের হাতে হাতে ঘুরতেছে। তো তখন দেখা যাবে যে আসলে আমরা তো ভাবছি যে ব্যাংকে আমাদের অনেক টাকা আছে, কিন্তু আমরা যখন সবাই নিজেদের ক্যাশ টাকা বা পয়সা একসাথ করছি, তারপরে ব্যাংকে যেয়ে যখন টাকা খুঁজলাম দেখলাম ব্যাংক আর টাকা দিতে পারতেছে না। এতটুকু বোঝা গেছে? একটু আপনারা যদি কমেন্ট করতেন উপকৃত হতাম, কারণ আমি তো আপনাদের চেহারা দেখছি না। একটু রেস্ট নেই নাকি? একটু হয়তো বেশি কঠিন চলে গেছে আলোচনা। আচ্ছা, একজন বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন না নাকি? আচ্ছা, এটা চিন্তা করেন যে আমাদের সবার হাতে যত টাকা আছে এগুলো যদি একটা জায়গায় রাখি, তার চেয়ে বহুগুণ টাকা তো ব্যাংকে আমাদের আছে, তাই না? আপনি যদি একেবারে নিতান্ত দরিদ্র ব্যক্তি না হন, বিকাশে বা ব্যাংকে তো বাকি টাকাগুলো আছে। কারণ একটা ব্যাংকের ভল্টে কিন্তু আসলে খুবই মানে সামান্য কিছু টাকা রাখে জাস্ট ডেইলি নেসেসিটির জন্য। এগুলো সব হচ্ছে কি যে একটা দেখানো নাম্বার, এবং এই নাম্বারগুলো মোট ফিজিক্যাল যে ক্যাশ তার চেয়ে অনেক বেশি। আমরা সবাই যদি একসাথে ব্যাংকে টাকা তুলতে যাই, ব্যাংক দেউলিয়া হতে বাধ্য, কারণ ব্যাংকে এত টাকা নাই। সেই জন্য ব্যাংক ব্যবস্থা টিকে রাখার জন্য সবসময় আমাদেরকে এমন একটা সিচুয়েশনে রাখতে হয় যেখানে আমরা বিশ্বাস করি ব্যাংকে গেলে আমরা টাকা ফেরত পাবো। আমরা যদি সবাই একসাথে অবিশ্বাস করি যে ব্যাংকে গেলে টাকা ফেরত পাবো না, মানে আমাদের যদি ব্যাংকের উপর থেকে বিশ্বাস চলে যায় একসাথে সবার, আমাদের দেশের মুদ্রা ব্যবস্থা অর্থনীতির পতন,
জাস্ট কয়েকদিনের ব্যাপার। এই বিশ্বাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে কি কোনো লিমিট আছে? জি আছে, আছে। ওইটা নিয়ে এত গভীরে একদিনে যাওয়া উচিত হবে না। আর এখানে ফোকাসে দেখে হ্যাঁ লিমিট আছে একটা, কিন্তু লিমিটটা যে খুব আসলে কাজের না। যাই হোক, আচ্ছা, তো এই যে আমরা কোন পর্যায়ে যেন ছিলাম, সবসময় কমেন্টের দিকে তাকায় দিন। আচ্ছা, দুঃখিত। সঞ্চালক ভাই যদি একটু সাহায্য করতেন সর্বশেষ। প্রশ্নগুলো ভাইয়া আমরা পরে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, জি, জি, আপনি আপনার যে সর্বশেষ আলোচনা যেন করতেন। কোন পয়েন্টে ছিলাম যে আমরা হচ্ছে কি যে এই ব্যাংকের, আচ্ছা মনে পড়ছে, ওকে থামেন। তো আমরা যেটা দেখছি যে এই আমরা যদি বিশ্বাস হারায় ফেলি ব্যাংক ব্যবস্থার উপর, তাহলে ব্যাংক ব্যবস্থা কলাপস করতে বাধ্য। কেন? কারণ ব্যাংকে ওই পরিমাণ টাকা নেই যে পরিমাণ টাকা সে আমাদের দেখাচ্ছে। সেই জন্যই লেবাননে কলাপস করছে। লেবানন যখন দেউলিয়া হয়, তখন সবাই একসাথে ব্যাংকে যায় লেবানন থেকে টাকা তোলার জন্য ব্যাংকগুলোতে। তখন ব্যাংক বলে আমাদের তো এত টাকা নাই। তখন কি করে ব্যাংক বলে একসাথে 5,000 বেশি টাকা দিব না, একসাথে একদিনে 50 জনের থেকে বেশি টাকা দিব না, তোমার টাকা আছে পরে দিব, ব্যাংক এই আজকে বন্ধ, একদিন বন্ধ একদিন খোলা, যত রকম কাস্টমার এক্সপ্লয়টেশন সম্ভব করতেছে। কেন করতে? কারণ তার কাছে টাকা নাই। সে কিছু টাকা আসলে কিছু মানুষকে দেয়, বাকি বন্ধ রাখে। সবাই বলে ব্যাংকে আমার টাকা আছে, ব্যাংক টাকা দেয় না। আরে ভাই, ব্যাংকে তো টাকাই নেই, টাকা দিবে কোত্থেকে? এবং আমরা একটা ভাইরাল ভিডিও দেখছিলাম যে একটা মহিলা পিস্তল নিয়ে, মানে তার বোন অসুস্থ ছিল, তো সে পিস্তল নিয়ে ব্যাংক কর্মকর্তাকে ধরে বলছে যে এখন আমার টাকা দাও। এবং সে তার নিজের টাকায় ব্যাংক থেকে তুলছে সে, এবং সে মহিলা খুবই বিখ্যাত হয়েছে। কেন? কারণ সে তার হককে প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে নিছিল। সে কারোর টাকা চুরি করে নাই ব্যাংকে গিয়ে। এইটার কারণ হচ্ছে এটাই যে ব্যাংক ক্রিয়েটস মানি হুইচ হ্যাজ নো ফিজিক্যাল, কি বলে, হুইচ ইজ নট ব্যাক বাই ফিজিক্যাল মানি। কিছুদিন আগে ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক উঠছিল। প্রথম আলোর ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট করে। তারপর অনেকে শঙ্কিত হয় যে ইসলামী ব্যাংক কলাপস করতে পারে। তখন ইসলামী ব্যাংকের থেকে অনেকে টাকা তুলতে যায় একসাথে। এটা একটা ব্যাংকে কলাপস করার জন্য যথেষ্ট। তখন বাংলাদেশ ব্যাংক কি করে? দ্রুত মানি প্রিন্টিং করে, মানি প্রিন্টিং করে ইসলামী ব্যাংকে এমার্জেন্সি লেন্ডিং দেওয়া শুরু করে বা এমার্জেন্সি ক্যাশ দেওয়া শুরু করে। এইভাবে সেই সময়টা ইসলামী ব্যাংক পার করতে পারছে। এবং তখন যারা টাকা তুলছে সব দেখছি কচকচে নতুন নোট, এবং নোটের নাম্বার গুলো পর্যন্ত পরপর সাজানো। এই বিশাল যখন আলোচনা দেখলেন, তখন বুঝলেন যে আসলে টাকাকে আমরা যেভাবে দেখি, যেভাবে ব্যাখ্যা করছি, সম্পূর্ণ ভুল। ফাঁদটা কোন জায়গায় সেটা ব্যাখ্যা করা একটা বিশাল আলোচনা। আজকে সেই আলোচনায় পুরা যাব না, কিন্তু অল্প একটু যাব। মনে করেন বাজারে টাকা আছে 3 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি ফিজিক্যাল নোট, ফিজিক্যাল ক্যাশ, যেগুলো মানে আমরা কেন্দ্রীয় ব্যাংক নোট। আর 2 লক্ষ কোটি হচ্ছে ডিজিটাল কারেন্সি, যেটা ব্যাংক থেকে আমরা দেখি। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংকের যে ডিজিটাল কারেন্সি, এটা কিসের বিপরীতে দাঁড়া করানো, মানে কিসের মধ্যে দিয়ে এগুলো তৈরি হয়? ব্যাংক কখন কিভাবে টাকা তৈরি করে? এটার উত্তর কি কেউ দিতে পারবেন? চাইলে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দিচ্ছি। ব্যাংক টাকা তৈরি করে, যে ডিজিটটা তৈরি হয়, যে ডিজিটাল কারেন্সিটা তৈরি হয়, সেটা যে প্রসেসের মধ্যে তৈরি হয়, সেই প্রসেসটা হচ্ছে কি ঋণ। অর্থাৎ ঋণ ইস্যু করার মধ্যে দিয়েই টাকাটা ঘুরতে থাকে এবং এইভাবেই নতুন টাকা তৈরি হইতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন যে টাকাটা ঋণের মধ্যে দিয়ে তৈরি হয়, সেটার সাথে সুদ যুক্ত আছে কিনা? উত্তর হচ্ছে আছে, তাই না? ব্যাংক তো সুদ ছাড়া ঋণ দেয় না, নাকি? যে ব্যাংকে বলেন, সে সুদ ছাড়া ঋণ দেয় না। আপনি যারা নিজেদেরকে এই ধর্মীয় ব্যাংক বলে, যারা নিজেদেরকে নাস্তিক ব্যাংক বলে, অধর্মিক ব্যাংক বলে, সবার একটাই ইয়ে, যে যত টাকা দিব তার চেয়ে আরো বেশি ফেরত আনতে হবে। ঠিক এই প্রসেসের মধ্যে দিয়ে সবগুলা ব্যাংক টাকা তৈরি করে, ঋণের মধ্যে দিয়ে ছাড়ে এবং আরো বেশি টাকা ফেরত চায়। একই প্রসেস। ইসলামী ব্যাংক বলেন, নন ইসলামী ব্যাংক বলেন, জাস্ট ওয়ান সিস্টেম। সেটা কি? আমি নতুন ডিজিটাল কারেন্সি তৈরি করে মানুষকে দেখায় আরেকজনকে ঋণ দিব এবং সুদে আসলে তার চেয়ে বেশি ফেরত নিব। এখন দেশে টাকা আছে 3 লক্ষ কোটি। 2 লক্ষ কোটি ব্যাংক, 1 লক্ষ কোটি কেন্দ্রীয় ব্যাংকের। এখন 2 লক্ষ কোটির যদি ঋণ দেয়, এটা সুদ কত হবে?
মানে আমাদের ক্যাশ টাকা যে পরিমাণ তার চেয়ে আসলে দ্বিগুণ, আরো বেশি বাস্তবে। দ্বিগুণও যদি ধরলাম যে আপনার হচ্ছে 2 হচ্ছে ঋণ আর 1 হচ্ছে আমাদের ক্যাশ। এখন এই যে 2 লক্ষ কোটি ঋণ দিল, এইটার সুদ পূরণ করতে গিয়ে এই টাকাটা দ্রুত কি ব্যাংকের হয়ে যাবে, কারণ সুদের মালিক কে? ব্যাংক। এখন মাত্র 4-5 বছরের মধ্যে এই সব টাকা হয়ে যাবে জাস্ট ব্যাংক ব্যবস্থার। তাহলে আমরা যে কারেন্সি সিস্টেমে আছি সেই কারেন্সি পুরোটাই হচ্ছে সুদের একটা মেশিন। আপনার আমার চোখে দেখা যে ডিজিট, পকেটে থাকা যে টাকা, সবগুলাই আসলে ঋণের একটা ঋণের যন্ত্র। একটা ফ্যাক্টরিতে যেরকম কি আমরা একটা জিনিস ইনপুট দিলে একটা জিনিস আউটপুট হয়, আমাদের এই টাকাটা হচ্ছে সেই যন্ত্র যেটা শুধু সুদ তুলতে থাকে। আচ্ছা, এইটাই হচ্ছে ফাঁদ। এই ব্যাংক ব্যবস্থার মধ্যে দিয়ে যত রকম ডিজিটাল কারেন্সি তৈরি হয়, ক্রেডিট কার্ড দিয়ে হোক কি বিকাশ দিয়ে হোক কি আপনার ডিপোজিট দিয়ে হোক, এই সব কিছু সুদের ফাঁদের একটা অংশ। কিন্তু ডিজিট মাত্রই সুদ, এই ব্যাপারটা এটা না। বুঝে গেল যে এই ডিজিট ব্যাংক ব্যবস্থার ক্রিয়েশন, সুদের মধ্যে দিয়ে আসে, সেইটা হচ্ছে ফাঁদ। কিন্তু যদি আমি একটা কারেন্সি তৈরি করি যেটা শুধুই ডিজিটাল মানে কারেন্সি, যেটা সুদের মধ্যে দিয়ে হয় না, সেটা ফাঁদ না। এই সূক্ষ্ম জ্ঞানটা থাকা একটা সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর, এবং এখানেই কি তাদের জন্য একটা মজা। আমরা কঠিন লাগবে, আমরা বুঝবো না, তাহলেই তো মজা, তাই না? একটা গাভী যদি বুঝে তো তার দুধটা মানুষ দোয়ায় খাইতেছে, গাভী তো তখন বলবে না আমার দাম দাও, আমার দুধের দাম দাও। গাভী তো বুঝতে দিব না। আমরা হচ্ছে কি সেই গাই, হ্যাঁ, আমরা হচ্ছে সেই গাই, এবং মুদ্রা দিয়ে সে আমাদের কি, আমরা কষ্ট করব, আয় রুজি করব, মাথার ঘাম পায়ে ফেলবো, লেখাপড়া করব, এবং আমাদের শ্রমের ফসলটা একটু একটু করে তারা গ্রহণ করবে। তো আশা করি বুঝে গেলে, অনেক বড় করে হয়তো প্রশ্নের উত্তরটা দিছি, কিন্তু এক প্রশ্ন দিয়ে হয়তো 10টা জিনিস বুঝিয়ে দিছি। তো দর্শকরা যদি ভালো লাগে আলোচনাটা শেয়ার করবেন, আমি নিজের পক্ষ থেকে বলছি, এবং টাইম লাইনে রাখবেন যেন পরবর্তীতে নিজেও দেখতে পারেন, অন্যকে দেখাতে পারেন যে না এই জিনিসগুলো শিখো। কারণ এই ফার্স্টে এমন না যে আমি একা জানলাম আমি বেঁচে গেলাম, তাহলে তো বেঁচে যাইতাম। আমি নিজে এই ফাঁদের থেকে বের হইতে হইলে সবাইকে সাথে করেই বের হইতে হবে। আজকে যে আলোচনা করতেছি, ব্যাংক মালিকরা তো চায় না আমি এই আলোচনা করি। আমি তো আপনাদের জন্যই করতেছি। তো আপনারা যদি এগুলো গ্রহণ করেন, চিন্তা করেন, বোঝেন, হয়তো আমাদের জীবন পার হয়ে যাবে, কিন্তু এরপরে কোনো একদিন মানুষ উপকৃত হবে। তো জিনিসগুলো এমন না যে আজকে শুনলাম খুব ভালো লাগলো, একটা লাইক দিলাম। আমার লাইক তো ইম্পর্টেন্ট না, ফেসবুকে লাইক পাইলে কি না পাইলে কি, সেদিন আমি খুশি হব যেদিন আপনারা ধারণ করবেন চিন্তায় এবং বুঝার চেষ্টা করবেন না এই জিনিস আমাকে বুঝতে হবে। জি, সঞ্চালক সাহেব অনেক সময় নিলাম। শোনা যাচ্ছে না মনে হয়? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সরি। এখন শোনা যাচ্ছে। মানে এখানে আরেকটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটা হলো, এটা বোধহয় আপনি কয়েকবার আপনার পেজও আমরা দেখেছি, অনেকবার লিখেছেন। খুব ইন্টারেস্টিং বোধহয় আপনার জন্য। সেটা হচ্ছে যে বর্তমানে চীন, রাশিয়া, ব্রাজিল এবং আরো কয়েকটা রাষ্ট্র মিলে, কাতার, কয়েকটা রাষ্ট্র মিলে যে ডলারকে কাউন্টার মানে করতে চাচ্ছে তারা, ভিন্ন একটা কারেন্সিতে পুরো পৃথিবীকে আনতে চাচ্ছে। আসলে এটার মানে বিষয়টা কি এবং এটা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলবে? ডলার কি আসলেই নেমে যাবে বা কি ইত্যাদি? আচ্ছা, এতক্ষণ ধরে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে কি যে সুদ এবং ব্যাংক ব্যবস্থা নিয়ে। এখন যদি ইন্টারন্যাশনাল কারেন্সির দিকে চলে যায় আলাপটা, আজকে আমাদের যে টপিকের আন্ডারে আজকে আমরা ডিসকাশন করব এটার কিছু প্রাসঙ্গিকতা হারাবে। তো আমার মনে হয় এই প্রশ্নটার জন্য হয়তো আমরা পরবর্তীতে অন্য কোনো সেশন করতে পারি। আচ্ছা, আজকে আচ্ছা, আচ্ছা। এটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবেই প্রাচীন ব্যাংক ব্যবস্থা আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আসা পর্যন্ত মূল রহস্যটা কি ছিল এই বিষয়ে? এবং এই বিবর্তনটা আসলে কিভাবে হয়েছে? ওই বিষয়টা অনেকে করতে চেয়েছেন, জানতে চেয়েছেন। আচ্ছা, আমি শুনছি না, আমার
আমি শুনতে পারছি না, আমি বুঝলাম না, আমার ইয়েটা চলে গেল। একটা কল এসেছে, আমি এখন শুনতে পারছি না আপনাদের কথাগুলো। আমরা একটু অপেক্ষা করি। আমাদের যিনি অতিথি আলোচক আছেন, উনি বোধহয় একটু কানেক্ট নাই এই মুহূর্তে। আমরা একটু অপেক্ষা করি ইনশাআল্লাহ। আপনারা আপনাদের উম প্রশ্নগুলো করবেন এবং আমাদের যেই লাইভটা আছে এটাকে আপনারা শেয়ার করবেন এবং নিজেদের টাইমলাইনে রেখে দিবেন। যেটা আলোচক বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে উনি আলোচনা করেছেন। আমরা যদি এই বিষয়টাকে সবসময় রিয়ালাইজ করতে চাই বা আমাদের মধ্যে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আসলে এই আলোচনাগুলো সবসময় আমাদের চোখের সামনে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও বিষয়টা এরকম যে এখানে শুধু আমি মানে আমরা যারা এখানে আছি শুধু বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকের পরিবার, প্রত্যেকের নিজের জীবন এবং আমাদের পারিপার্শ্বিক যে সমাজ, সবাই কিন্তু আসলে এই আধুনিক ব্যাংকিং কিভাবে যে আমাদেরকে চুষে খাচ্ছে এবং এরা কিভাবে আমাদের সম্পদকে চুরি করে নিচ্ছে, এটা তো শুধুমাত্র মানে ১-২ জন না। আমাদের পুরো সমাজ আসলে এখানে আছে। সেজন্য এই কথাগুলো যেন আরো বিপুল মানুষ যেন শুনতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করি। এছাড়াও আসলে আজকের লাইভে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন এবং মানে সর্বোচ্চ মানুষকে ইয়ে করবেন, মেনশন করবেন, তাদেরকে আমরা ই-বুক উপহার দিব। তো সেই জায়গা থেকেও আপনারা আসলে শেয়ারটা করতে পারেন এবং আ মানে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। আপনাদের প্রশ্নগুলো করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের মাহিমিন ভাই আসলেই আমরা আবার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করি। আমাদের মাহিমিন ভাই উনার ওখানে একটু নেটে প্রবলেম হচ্ছে। উনি ঠিক করে আসছেন ইনশাআল্লাহ। আমরা আসলে খুবই দুঃখিত। আমাদের আলোচক একটু ইয়ে হয়ে গেছেন। আমরা একটু অপেক্ষা করি ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা লাইভটাকে শেয়ার করে দেই এবং আমাদের বন্ধু-বান্ধবদেরকে এখানে ইয়ে করতে পারি, মেনশন করতে পারি ইনশাআল্লাহ। আমাদের আলোচক আসলেই ইনশাআল্লাহ আমাদের আলোচনাটা শুরু হবে আবার। উনি চেষ্টা করছেন ঢোকার জন্য ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ভাইয়া আমাদেরকে আপনি শুনছেন? আপনি বোধহয় মিউট আছেন বোধহয়। শোনা যাচ্ছে? আমরা একটু অপেক্ষা করি। আমাদের আলোচক এসে গেছেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করি আমরা। হ্যালো, শোনা যাচ্ছে? জি, 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 জি ভাইয়া শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই টেকনিক্যাল ডিফিকাল্ট আপনারাও মনে হয় নতুন এই ইয়েটা ব্যবহারে, আমিও কিছুটা নতুন। আলোচনা তো বলা যায় যে একটা বড় ছেদ পড়ে গেল, অনেকে হয়তো চলেও গেল। তো আচ্ছা, অসুবিধা নেই। যারা সবচেয়ে উৎসাহী তারা আছে। সবাই আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি, এই অনেক কিছু হয়ে গেছে মাঝে, যে একটু যদি দ্রুত শুরু করতে পারতেন এটা, মানে এই জন্য সরাসরি কথা বললে ভালো, যে মানে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি শুনে এইভাবে তো আসলে জি, জি। দূরের থেকে বলাও মুশকিল, সবার জন্য মুশকিল। আচ্ছা, একটু দ্রুত যদি কোশ্চেন চলে যেতেন, আমাদের তো সময় শেষ হয়ে যাচ্ছে, একটু আচ্ছা। সময়। একজনে প্রশ্ন করেছেন ভাইয়া যে চাল, চিনি এবং তেল মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ইয়াগুলো কিনি এগুলোর পিছনে এই মানে অলক্ষিত যেই মানে ইয়ে আছে অর্থনীতি, এই অর্থনীতির প্রভাবটা আসলে কি? এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আজকে এটা শেষ প্রশ্ন হবে। আচ্ছা, আচ্ছা। মানে আপনারা বললে এটা দিয়ে শেষ করব, এটা আচ্ছা, তার ওরকম লম্বা সময় ধরে দিতে হবে। আরেক আরেকটা প্রশ্ন এসেছে যে ফাইন্যান্সের ভাষায় যে টাইম ভ্যালু অফ মানি ইয়ে আছে কনসেপ্টটা আছে সেটাকে কিভাবে ডিফাইন করা হয়? এই প্রশ্নটা যদি আপনি নিতে চান আরকি। আচ্ছা, প্রথম প্রশ্নটা নিব। উম, আমরা যে ব্যবসা দেখি, দৈনন্দিন জীবনে মূল্যবৃদ্ধি দেখি, এটার সাথে আসলে কিভাবে আমরা জড়িত, এবং এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ একটু আগে আমরা যে হিসাবগুলো দেখলাম, এগুলা যদিও জীবনের সাথে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় মনে হতে পারে যে গুরুত্বপূর্ণ না। কেন মনে হতে পারে? কারণ আসলে আমরা তো এগুলো দেখি না, তাই না? কারণ একজন বিজ্ঞ লোক এসে বললো এই আছে সেই আছে, এরকম হচ্ছে ওই হচ্ছে, বাট আমার জীবনের সাথে এটা কি সম্পর্ক? কারণ আমি তো এটা রিলেট করি না। আমি কি রিলেট করি? আমি রিলেট করি বাজারে আমাকে কেনাকাটা করতে হয়। আমি রিলেট করি আমাকে আয় রোজগার করতে হয়, বেতন পাইতে হয়, বেকারত্ব আছে। আমি রিলেট করি আমার পড়াশোনার খরচ আছে। আমি রিলেট করি চাকরি যে টাকা সেটা দিয়ে আমার জীবন চলতেছে না। তো এইরকম একটা সমাজে আপনি কিসের কই বিশাল কোন মুদ্রা আছে, কি আছে, কে ছাপ আছে, এত কিছু আসলে কেউ চিন্তা করে না। আমার বর্তমানেরই তো ঠিক নেই, আজকের দিন কেমনে চলবো তা বুঝতেছি না, চাকরি হারাই কিনা, হারাইলে কি হবে, একটা যে ভয় আতঙ্কের মধ্যে আছি। সারাক্ষণ উলট উদ্ভট ভাইরাল নিউজ নিয়ে ব্যস্ত আছি, একে গালি দিতেছি, ওকে ব্লেম করতেছি, এই অসাধু ব্যবসায়ী এ কেন সিন্ডিকেট করলো। আমাদের সময় নাই ব্যাংক মুদ্রা এগুলো নিয়ে চিন্তা করার। আমরা যদি বর্তমান জীবনে পিস অফ মাইন্ড থাকতো, আমি বিভিন্ন উদ্ভট ভাইরাল জিনিস নিয়ে ব্যস্ত থাকতাম না, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম না, সিনেমা নিয়ে ব্যস্ত থাকতাম না, আড্ডা নাচ গান নিয়ে ব্যস্ত থাকতাম না, আমি এই দ্রব্যমূল্য নিয়ে এত চিন্তা করতাম না, একে ওকে গালিগালাজ করতাম না, ব্লেম গেম করতাম না, তারপরে না আমি চিন্তা করতাম যে আচ্ছা, হু ইজ বিহাইন্ড দ্য সিন। আমি নিজেই তো হয়ে গেছি খেলোয়াড়। আমি কিভাবে চিন্তা করব খেলার মধ্যে থেকে কি আমাকে নিয়ে খেলছে? আমি একজন ফুটবল প্লেয়ার, আমি বল নিয়ে দৌড়াচ্ছি, এদিকে গোল আসছে, এদিকে ডিফেন্স করছে, এদিকে ঠেকাবো। আমার কি বুঝার সময় আছে আমাকে নিয়ে ওই মাঠের মধ্যে যখন আছি, আমাকে নিয়ে খেলাধুলা করে কে জীবন উন্নতি করলো, কে লস করলো, এই খেলার অর্থ কি, কোন কর্পোরেশন কিভাবে লাভবান হয় আমার দক্ষতার মধ্যে দিয়ে? এই যেমন মেসি অসম্ভব দক্ষ একজন খেলোয়াড়, আল্লাহ তাকে ওই গুণ দিছে, আল্লাহ তাকে প্রতিভা দিছে, কিন্তু তার প্রতিভাটা কোন কাজে ব্যয় হয়েছে?
সে শুধুই আনন্দের জন্য নাকি এটা বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পণ্যের সে একটা এজেন্ট হয়ে গেছিল, তার প্রতিভাটাকে এজেন্ট হিসেবে কিনে নিছে কেউ। এগুলো তো তার খেলার মাঠে চিন্তা করা সম্ভব না। আমরা তো নিজেরা খেলার মাঠেই আছি, কেমনে আছি। মনে করেন যে ফুটবল দিয়ে যখন বলছি, ধরেন আপনি বললেন যে দুইটা দলের মধ্যে ফুটবল খেলা হবে, যে জিতবে তাকে একটা কাপ দিব, উৎসাহ। আমি এভাবে বলতে পারি তোমরা সবাই ব্যবসা করবা, যে ব্যবসা ভালো করবে সে এই বাজারে সবচেয়ে বড় দোকানের মালিক হবে, সবচেয়ে বেশি টাকা পাবে। এটা এক ধরনের খেলা। আরেক ধরনের খেলা যদি আমি বলি যে এখানে খেলা হবে দুই টিমের মধ্যে, টিম এ টিম বি, প্রত্যেক টিমের মধ্যে যেই খেলোয়াড় সবচেয়ে খারাপ খেলবে তাদেরকে ধরে আমি এই এলাকা ছাড়া করে দিব, তার সব সম্পদ কেড়ে নিয়ে তাকে লজ্জিত করে ছেড়ে দিব। আগামীকাল সকালে এই খেলা হবে, আজকে ঘোষণা দিলাম। আপনি সে 11 জনের মধ্যে আছেন, আপনার পাশের বিল্ডিং এর ওরা 11 জনের মধ্যে আছে। সাথে সাথে এই খেলাটা আগামীকাল আর খেলা থাকবে না, সাথে সাথে আজকে রাতেই মানে আপনার প্ল্যান প্রোগ্রাম শুরু হবে, কাকে কিভাবে আপনার পরাজিত করতে পারেন, কাকে ল্যাং মেরে ফালাই দিবেন, কাকে পারলে আজকে রাতে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াই দিবেন, কেমনে টিম করবেন যে আমরা 10 জন মিলে ও একসাথে ভালো খেলবো, ওকে আমরা শেষ করে দিব, ওকে আমরা টার্গেট করবো। ওদিকে অন্যরা আরো 10 জন মিলে আরেক প্ল্যান করতেছে, এই 5 জন মিলে এক কোর করতেছে না, আমরা 5 জন বাঁচবো, আমরা এইভাবে করব। দুর্নীতি শুরু হবে। পরের দিন রেফারিকে বলবো যে আপনাকে টাকা দিতেছে, আপনি আমাকে যে কোনো ভাবে বাঁচান, ওকে লাল কার্ড দেন। এইরকম একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে, প্রত্যেকে তখন পাগল হয়ে যাবে, যে কারণ সে তো জানে যে প্রতি 11 জনের মধ্যে একজন নিশ্চিত সব হারাবে নিজের। তখন আর খেলা খেলা থাকবে না, এটা যুদ্ধ হয়ে যাবে, খেলার মধ্যে ল্যাং মারবে, মায়ের পিট হবে, সব হবে। ঠিক তেমনি যখন সবগুলা ব্যবসা সুদ ভিত্তিক হয় এবং আমরা দেখি সব টাকা ব্যাংক ঋণের মধ্যে দিয়ে আসে এবং সুদে আসলে বারবার ফেরত নেয়, তখন সেটার খেলা থাকে না, ব্যবসা থাকে না, সেটা জনসেবার ব্যবসা থাকে না। আপনি তো ব্যবসাকে গালি দেন যে অসাধু ব্যবসায়ী, জিনিস খারাপ দেয়, দাম বেশি দেখে, 2 দিন ভালো দেয়, 3 দিনের দিন খারাপ দেয়। আপনি তো তার গেমই নাই। আপনি তো মনে করতেছেন যে সবাই আপনার মতন আছে, না, সবাই আপনার মতন নাই। সে তো জানে তার যেই পরিবেশ সেটা সম্পূর্ণ সুদ ভিত্তিক পরিবেশ, এবং তার যে খেলা, সেই খেলাটা একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছে, সারাক্ষণ একটা দৌড়ের মধ্যে আছে, যে 11 জনের দৌড়, সবচেয়ে পিছে যে পড়বে সে শেষ হয়ে যাবে। এইরকম একটা পরিবেশে সে কি করবে? প্রথমে আপনাকে একটা ভালো সাবান দিবে, তার কিছুদিন পর সাবানের মান খারাপ দিবে, কোনা দিয়ে কেটে গোল করবে, তারপরে সাইজ ছোট করবে, ইনগ্রিডিয়েন্ট খারাপ দিবে, মালে ভেজাল দিবে, খাওয়ায় ভেজাল দিবে, সবই করতে হবে। কারণ তার জীবন তো ওই জীবন নাই যে আমি ব্যবসা আছে করলাম, নিজের মতো করে বাঁচলাম, কিছু উন্নতি হলে হইলাম। তার জন্য গ্রোথ ছাড়া, উন্নতি ছাড়া আর কোনো রাস্তা নাই। আর প্রতি বছর বছর তার সুদের ইয়ে বাড়তেছে। আপনি নিজে সুদ খান না তো কি হয়েছে? পাশের জন্য আছে, সে বড় অ্যামাউন্ট নিয়ে ঋণ নিয়ে সব কিনে ফেলতেছে, সব গুদাম করতেছে, আপনাকে তো ওইটার অংশ হইতে হবে। যখন ব্যবসার সুদ মিশে যায় তখন কোনো কিছুই আসলে আর আগের মতন থাকে না। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? মনে হচ্ছে কি মানে একটু উদ্ভট কথা বলতেছি এমন নাকি? আমরা তো আসলে জগতের মধ্যে থেকে থেকে কথা বলি। আপনারা যারা নতুন করে শুনছেন, আসলে আপনাদের জন্য অনেক সময় নেওয়া কঠিন হয়ে যায় যে আসলে কি বলতেছে এগুলা। একটা সমাজে যখন সকল টাকাই হয়ে যায় ঋণ এবং ব্যাংকের সিস্টেমের একটা অংশ, তখন সেই সমাজে সুদ এবং সুদের যেই মানে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ, সেটা তখন সবকিছুকে প্রভাবিত করে। আপনি কৃষক হন কি আপনি ব্যবসায়ী হন, ব্যবসায়ী যাবে কি কর্মচারীকে দিয়ে বেশি খাটাইতে, কৃষককে ঠকাইতে, কৃষকও যাবে ব্যবসায়ীকে ঠকাইতে, সারাক্ষণ খালি ঠকানোর মেন্টালিটি। কারণ ঠিক একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে যেভাবে খেলে, তাতে যদি এইভাবে আমরা বলি যে না, এই ফুটবল ম্যাচে যারা সবচেয়ে খারাপ খেলবো ওদেরকে ধরে শেষ করে দিব, সেটা যেমন পুরো ম্যাচটাকে অসুস্থ বানায় দেয়, ঠিক তেমনি পুরো বিজনেসে আমরা সুদের প্রভাব দেখি এবং প্রত্যেকটা বড় বড় কর্পোরেশন ঋণগ্রস্ত। আপনি হিসাব নেন, আমি তো পাগল, আমি তো মূর্খ, আমি তো খারাপ। আপনি নিজে দেখেন বড় বড় কোম্পানির ব্যালেন্স শিট গুলা দেখেন, সেখানে কি আছে? সেটা কি সবগুলা ঋণে জর্জরিত সুদ ভিত্তিক একটা অর্থনীতি আপনি আছেন কিনা? তারপরে বুঝবেন যে বাজারে কিনতে গেলে কেন শান্তি লাগে না, নিজে কাজ করতে গেলে কেন মনে হয় এত কেন খাটতেছি, কার জন্য খাটতেছি নিজেও বুঝি না। এজন্যই তো বলছি, খাটবেন আপনি, কষ্ট করবেন আপনি। ব্যবসায়ীরাও কষ্ট করে, অনেক কষ্ট করে, কিন্তু নিয়ন্ত্রণটা কার হাতে?
যে মুদ্রা নিয়ন্ত্রণ করে। অনেক হয়েছে আজকে। তো এবার যদি দর্শকদের কিছু মতামত দিতেন, বা যদি আর একটু আর বড় প্রশ্নে যাব না। আচ্ছা, আচ্ছা। অনেকেই মতামত দিচ্ছেন ভাইয়া যে মানে তারা আপনার কথাগুলো বুঝতে পারছে। অনেকে হয়তো একটু কম বুঝতে পারছে সেটাও বলছে। এটা আরকি। যারা কম তো বুঝতে এখন কি পারছে আমরা ওরা যদি একটু প্রশ্ন করতো এবং জিনিসগুলো আর একটু ভেঙে বলতাম তাহলে ভালো হতো, কারণ সবাই কিন্তু ওই হয়তো লজ্জা পায় বলতে। তো আসলে আপনাদের সমস্যাগুলার হ্যাঁ, জায়গাগুলা লিখবেন, না লিখলে কিন্তু আমি বুঝবো না আপনার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে। কারণ আমি আমার জায়গা থেকে বলেছি, আপনি শ্রোতা এবং আমি বক্তা, দুইজনের মধ্যে গ্যাপটা থাকলে গ্যাপটা ফিল আপ করার জন্য দুইজন মিলে একত্রে কাজ করবো আমরা ইনশাল্লাহ। এখন সঞ্চালকের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো জিজ্ঞাসা। না ভাইয়া এখানে এখানে আরেকজন মানে প্রশ্ন করেছে। আমরা সেই প্রশ্ন থেকে সম্পর্ক যদি করি, আপনি বললেন যে মানে আমাদের পুরো যে সিস্টেমটা এটার মধ্যে আসলে গলদ। কারণ আমরা একটা সুদী ব্যবস্থার মধ্যে আছি। তো এখন এই মানে সমাজের মধ্যে যে এত বৈষম্য বা মানে টাকাগুলো কিছু মানুষের হাতিয়ে চলে যাচ্ছে। তো এখন আসলে এর থেকে বের হওয়ার উপায়টা কি? আমরা কি করতে পারি? মানে আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটা তার কি আগে আসলে? আরেকটা প্রশ্ন করি। এখন তো আমি তো সাধারণত আমার শ্রোতাদেরকেই প্রশ্ন করি। এখন শ্রোতা যেহেতু নাই, সেই জন্য আরকি আমি বক্তা স্টাইলে কথা বলার চেয়ে এই ক্লাসরুম স্টাইলে কথা বলতে পছন্দ করি। যাই হোক, সঞ্চালক সাহেবকে প্রশ্ন আচ্ছা, করি, আচ্ছা। এই সিস্টেমে আমরা ঢুকলাম কেমনে? আপনি বলছেন বের হওয়ার উপায় কি? আমি বললাম ঢুকলাম কেমনে? ওইটা বুঝলে তো বের হওয়ার উপায় বের হবে নাকি? জি, আপনি জি, বললেন যে জি, আমি জি, কারাগারে আছি, জি। কারাগার থেকে বের হবো। তো তোমার অপরাধটা কি? ওটা আগে শুনি। নাকি? না আমাদের জি, জি অবশ্যই। আমাদের কিভাবে আমরা অপরাধ এই তো সিস্টেম মনে হয় তৈরি আমার করলাম, কাছে এই সিস্টেমে ঢুকলাম, আমি সেটা জানতে চাচ্ছি। এই সিস্টেম তো আজকে বুঝা গেল। এখন বুঝার পরে তো মনে হচ্ছে হায়, হায় কিসের মধ্যে আছি। কিন্তু এখানের মধ্যে যে ঢুকে গেছি, কত বছর আগে ঢুকছি? এটা কি জি। গতকালকে ঢুকছি? নাকি তার ১ বছর আগে ঢুকছি, না ১০ বছর আগে ঢুকছি বলেন? না এই প্রশ্নটা আমাদের ছিল বা এই প্রশ্নটা আমি আপনাকে করতাম। যে এই সিস্টেমটা আসলে কিভাবে শুরু হলো বা কবে থেকে শুরু হলো? আমরাও আসলে ইন আপনাকেই ডিটেইল বলি, তো আসলে বিষয়গুলো আমাদের কাছে নেই। আপনি তো মিশরে আছেন। মিশর কি এই সিস্টেমের বাহিরে কিছু নাকি? আপনিই বলেন। আমি এই পর্যন্ত যা, যা না, বলছি না। এই সবকিছু কি মিশরের এইটারই একটা অংশ কিনা বলেন? জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। মিশরও একই অবস্থা। আপনি আর মিশরের কোন দেশে অর্থনীতি একই গেছেন? অবস্থা। আর কোন দেশে যদি থাকে আমি হুম, জিজ্ঞেস করব। প্রতিটা দেশের মানুষ একই কথা বলবে। না, আপনি যা বলছেন এগুলো সব দেশে সত্য। জি, সারা জি, দুনিয়ার জি। অর্থনীতি কেন একরকম হবে? এটা তো হওয়ার কথা ছিল না। আপনি আর আমি আলাদা। আচ্ছা। আপনি এক দেশে আছেন মিশর, বাংলাদেশ একটা আরেকটা দেশ। ২ দেশের মানুষ আলাদা না? জি, নিশ্চয়ই। ২ দেশের কি ইতিহাসটা আলাদা না? সংস্কৃতি আলাদা না? সবই তো আলাদা। জি। আমিও মিশরে গেছি। সেজন্য এত জোর গলায় বলতে পারছি। আমি তো শুধু মিশর না, আমি তো এই পর্যন্ত অনেক দেশে গেছি। অনেক। আচ্ছা। প্রতিটা দেশ আলাদা। কিন্তু মুদ্রা ব্যবস্থার জায়গায় সেখানে সবাই এক হয়ে যাবে। এটা তো আসলে স্বাভাবিক না, তাই না? জি, জি। ব্যাংকিং আর সুদের ক্ষেত্রে কেন সব দেশ সমান? সব দেশে সুদ। মিশর তো মুসলিম দেশ। সুদ যে হারাম, সুদ যে আল্লাহর রাসূলের থেকে যুদ্ধের ঘোষণা। তারা কি জানে না? বলেন জানে না? আপনি তো ধার্মিক জি, একটা প্রতিষ্ঠানে খুব সম্ভবত আছেন, হ্যাঁ? জানে না? জি, জি। জি, নিশ্চয়ই জানে। নিশ্চয়ই জানে। কিন্তু পুরা মিশর, পুরা বাংলাদেশ, পুরা পাকিস্তান তিলে, তিলে সুদ। আমরা না পাত্তা দেই না অনেক কিছু, বুঝছেন? এই আলোচনা যারা শুনছে তারা অনেকে পাত্তা দিবে। না, হ্যাঁ, একটু শুনলাম, বুঝলাম। কিন্তু ২ দিন পরেই তারাও উঠবে। খুব স্বাভাবিক। আত্মীয়স্বজন ব্যাংকে চাকরি করে ফোন দিয়ে বলবে, "বাহ! তুই তো বিশাল ধনী হয়ে গেছিস। দোস্ত একটু টাকা দিস।" আর যদি কেউ ব্যাংক খুললে আত্মীয়স্বজন গর্ব করে পুরো পাড়া বলবে, "আমার এই ব্যাংকের মালিক।" আমাদের ইসলামটা কি মানে টাকার কাছে কি হেরে যাচ্ছে না? এটাও কিন্তু একটা সুদের প্রভাব। কারণ টাকার যে সার্কেলটা দেখাইলাম, প্রত্যেকে কিন্তু টাকার জন্য পাগল। একটা কর্পোরেশন গুলা যখন প্রত্যেকেরই ঋণী, মিশরের যে কর্পোরেশন গুলো আছে বড় কোম্পানি সবগুলার আপনি ব্যালেন্স শিট দেখবেন, দেখবেন সবারই ঋণ আছে।
এই এফেক্টটা ছোটদের কাছেও পড়ে। যখন বড় বড় ব্যবসায়ীদের সাথে, তো ছোট ব্যবসায়ীরা ব্যবসায়ী করে নাকি, ব্যবসার সিস্টেম হচ্ছে একদম উপরে থাকে বড় বড় সব কর্পোরেশন, এদের সাথে যারা ব্যবসা করে এরা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, তার চেয়ে আরো নিচে আর কি একদম ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী। ওরা ব্যাংক সুদ কিছুর আশেপাশে না, একটা দোকান দিলাম রুটি বেচতেছি, এরাই ভালো, এরাই আসলে চিন্তার মুক্ত কিছুটা। তো সারা দেশে কিন্তু এটার প্রভাব পড়ে, যে এমন না যে এই বড় কোম্পানিরা মালিকরা এরকম করতেছে, ওইটার প্রভাব যেমন পড়ে ক্ষুদ্র কোম্পানির উপর, তেমনি পড়ে কর্মচারীর উপর, তেমনি পড়ে ক্রেতার উপর। সারা দেশে কি একটা কালচার গড়ে ওঠে। তো এই যে বিশ্বব্যাপী যে একটা মানে মিশরে বলেন বাংলাদেশে বলেন যে সিস্টেমটা, যে সুদকে মিথ্যা জেনেও আমরা টাকার কাছে হেরে যাচ্ছি, এমনকি আত্মীয় স্বজন যদি ব্যাংক খোলে তাতে লজ্জিত হই না। তো এই সিস্টেমটা কিন্তু একদিন আসে নাই, এটার পিছে ইতিহাস আছে, এটার পিছে যুদ্ধ আছে, এটার পিছে সংগ্রাম আছে। এবং তখন আমরা কি ছিলাম, ঘুমাইছিলাম, তখন আমরা পাত্তাও দেই নাই। তখন ভাবছি ওই একটা লোক সুদখোর, সে একটা ব্যাংক খুলছে, সে খারাপ, যে ঋণ নিছে সে খারাপ, দ্যাটস ইট। আমরা যুদ্ধ করি নাই। আল্লাহ কি বলছে, আমারও আমার রাসূলের থেকে যুদ্ধ, সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পৃথিবীতে কয়টা যুদ্ধ হয়েছে সুদের বিরুদ্ধে? একটাও হয়নি। কিন্তু এখন এখন প্রভাবটা বোঝা যাচ্ছে, তাও যারা আমার এই লাইভে ছিল বা আপনি যা শুনলেন তা সে আপনি একটু বাইরে যাবেন, একটু আলাপ করবেন যে হ্যাঁ এরকম আসো আমরা সবাই মিলে এই সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করি। দেখেন আপনার আশেপাশে কয়জন থাকে। আজ থেকে ১০০ কেউ বছর আগে, আসবে না। ২০০ বছর আগে, হ্যাঁ, আজ থেকে ১০০-২০০ বছর আগে হিসেবে কোন জায়গায় ওই সময় মূল্য সবচেয়ে বেশি যেটা, যে সময়গুলো হয়েছে সেটা হচ্ছে ১৯০০ সালের থেকে শুরু করে ১৯৭০ সালের মধ্যে, এর মাঝে সব হয়ে গেছে। এবং সর্বশেষ যাদেরকে সুদের আওতায় আনতে সবচেয়ে কষ্ট হয়েছে তার হচ্ছে মুসলিম সমাজ। সেই মুসলিম সমাজকে সুদের বিরুদ্ধে আনার সর্বশেষ পদক্ষেপ ছিল ইসলামী ব্যাংকিং। এই পর্যন্ত যত কিছু বলছি, যত সুদ নিয়ে ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে, ইসলামী ব্যাংকিং কি তার অংশ, নাকি মনে হচ্ছে ইসলামী ব্যাংকিং তার সম্পূর্ণ বিরুদ্ধে একটা শক্তি, যে যুদ্ধ লাগাই দিবে সব ব্যাংকের সাথে? সুদ সিস্টেমের যদি ভেতরে একটা অংশ। জি। সুদ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে হয়, ইসলামী ব্যাংক তো অন্য ব্যাংকের সাথে যুদ্ধরত একটা সৈনিকের মতন মানে ভূমিকা পালন করবে, যে পুরো সিস্টেম চেঞ্জ করে দিবে। কিন্তু কি দেখি আমরা, একই ব্যাংকে দুইটা শাখা থাকে, এটা ইসলামিক ওইটা নন ইসলামিক, মালিক কিন্তু একই, সারা জীবন সুদের ব্যবসা করছে, জি। এখন একটা ইসলামী শাখা কে কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তাই না? এখন তো আরো ভালো সিস্টেম, যে একই সাথে নিচে একই বিল্ডিং এর দরজা দিয়ে ঢুকবেন, ডান পাশে একটা টেবিল আছে, সেখানে হচ্ছে কি যে আপনার এই ইসলামী সুদ, আর বাম পাশে টেবিল আছে, সেখানে হচ্ছে নন ইসলামী সুদ। আপনি কোনটা লাগবে বলেন? এটা কি যুদ্ধ? তো যাই হোক, সহাবস্থান। এখন এগুলা আপাতত আমি যেটা চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি। তো ওয়ে আউট যেটা, ফলাফল যেটা, এগুলা বুঝতেছেন যে খুব একটা সহজ না, যে অলরেডি বুঝে গেছে না, ৫ মিনিট কিন্তু আমি শুধু প্রশ্ন করে গেছি। আর আপনি দেখলেন যে আসলে আমরা তো কারাগারের মধ্যে আছি, আর আপনি এখানে হুট করে মানে কারাগারের মধ্যে ১ লক্ষ কয়েদি আছে, ২ কয়েদি মিলে আলাপ করতেছে পুরা কারাগারটা কেমনে ভেঙে ফেলবো ২ জন মিলে, এটা হয় না। তো আচ্ছা ঠিক আছে, তো আশা করি উত্তরটা অনেকে কিছুটা বুঝে গেছে, যার মেধা আছে আর যার মেধা আহ, নাই তো বা অপমান করবো না কাউকে। মেধা বলতে কি আসলে অ্যাওয়ারনেস যার নাই, যে অ্যাওয়ার সে বুঝে গেছে ঘটনা, আর যে অ্যাওয়ার না থাকে বলবো যে একটু সচেতন হবেন জিনিসগুলা। আল্লাহ যেটাকে জি। যুদ্ধ বলছে, আল্লাহ যেটাকে বলছে জাহান্নামে চিরকাল থাকবে, এটা কিন্তু সোজা জিনিস না। একটা মানুষ শুকরের মাংস খেলে আপনি ঘৃণা করেন, ছি শুকরের মাংস খাইছিস, কিন্তু শুকরের মাংস খেয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। একটা মানুষ জেনা করলে ঘৃণা করেন, একটা মানুষ মদ খালে ঘৃণা করেন, এই সব পাপের ঘৃণা করেন। কিন্তু এই সব পাপের চেয়ে আরো অনেক কঠোর ভাবে কোরআনে যে এই পাপটার কথা বলছে, নো ম্যাটার, সময়ের দাবি। আবার মানে আচ্ছা, আচ্ছা। মেনে নিতে হবে, হ্যাঁ, ভাইয়া সব কি আর আমরা হয় নাকি? আমরা কি কত কি আরো ২-১টা প্রশ্ন নিব? আহ না নিলেই ভালো হয় আসলে, একটু মনে করেন একজন যে প্রশ্ন করেছে যে আপনার আপনার সামনে কি বই আসছে? এটা একজনে জিজ্ঞাসা করলো। বই তো ফেব্রুয়ারিতে আসলো ৩টা, আপনার এখন সামনে ১ কি বই বছর আছে? পরে ৩টা আসলো। সামনে কি বই আসছে ওইটা নিয়ে তো আলোচনা করব কিনা পাবলিক লেভেলে এখন আলোচনা করি নাই ওইভাবে। একটা হিন্টস দিছি, এখন আচ্ছা। বলবো কিনা বুঝতেছি না।
কারণ বই তো একটা প্রজেক্টের মতন। তো মনে করেন যে একটা কোম্পানি ঠিক করলো যে সামনের বছর একটা প্রোডাক্ট লঞ্চ করবে। তো এখন গবেষণা পর্যায়ে আছে। এখনই যদি জি, প্রোডাক্টের জি, নাম জি। বলে পরে অনেক ব্যাপার আছে। তো আ এখন না বলি এই জিনিসটা নিয়ে। ইনশাআল্লাহ বই যখন একটা পর্যায়ে আচ্ছা, পৌঁছে আচ্ছা। যাবে তখন বললে খুব ভালো হয় আচ্ছা, আরকি। আচ্ছা ভাইয়া খুবই সুন্দর, সুন্দর আলোচনা হয়েছে। একটা প্রশ্ন একজন অনেকবার করেছে। ওই একটা প্রশ্ন আমরা একটু যদি নিতে পারি, তাহলে মনে হুম, হয় ভালো হইতো আরকি। অনেকবার করলো যেহেতু। জি, জি। প্রশ্নটা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ এবং সরকারের ঋণ মূল্যস্ফীতির সম্পর্কটা মানে কি আসলে? এটাকে অঙ্ক দিয়ে বুঝাইতে বলতেছে উনি আচ্ছা আমি সম্পর্কটা। যদি আমার বই পড়তে বললে আশা করি রাগ করবে না। বইতে বিস্তারিত লেখা আছে তো। তো আমার বইয়ের নাম হচ্ছে 'ব্যাংক ব্যবস্থা টাকার গোপন রহস্য'। তো এই বইটা পড়লে ইনশাআল্লাহ উত্তরটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। সবাইকে বলব বইটা পড়তে। কারণ এই বইটা পড়লে এই আচ্ছা, যা, আচ্ছা। যা আলোচনা করছি এগুলা তো বুঝবেনই। সাথে এই ফ্র্যাকশনাল রিজার্ভ তারপর ওই গোল্ড মানি টানির ব্যাপারে কিছু জানবেন। একজন গোল্ড স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করছে। আসলে এক লাইভে কত সেশন করে আমি তো এগুলোর পিছে বছরের পর জি। বছর ধরে আছি। এখন আমি যদি ১ ঘন্টায় সবকিছু বলে দিতে পারতাম, তার মানে আমি আর এত বছর খাটার দরকার ছিল না। কেউ আমাকে ১ ঘন্টা একটা লেকচার দিত দেখে আমি ১০ বছরের কাজ শেষ করে জিনিসগুলো এত কিন্তু করতে হবে, করতে হবে। কিছু জিনিস না কঠিন হলে করতে হবে, সংক্ষেপে তাই না? যদি একটু মানে কোন সংক্ষেপে যদি জিনিসটা? একটু বলা গোল্ড যায় আরকি। স্ট্যান্ডার্ড গোল্ড নাকি? স্ট্যান্ডার্ডটা ভালো করে যদি একটু বুঝে গোল্ড জি, জি, জি। স্ট্যান্ডার্ড হচ্ছে যে আসলে গোল্ড সোনার স্ট্যান্ডার্ড। মুদ্রা যেটা। এখন আপনি বলতে পারেন যে গোল্ড কয়েন না বলে গোল্ড কেন স্ট্যান্ডার্ড বলল? এই যে এখানে এখন তো আরেকটা ফ ইয়ে আরেকটা বিশাল আলোচনার জগৎ উন্মুক্ত হয়ে যাচ্ছে যে মানে গোল্ড স্ট্যান্ডার্ড কি এবং গোল্ড স্ট্যান্ডার্ড বর্তমানে গোল্ড স্ট্যান্ডার্ড বলতে যেটা বোঝায় যে সোনার কয়েন যে থাকতে হবে সোনা দিয়ে সরাসরি লেনদেন করবে তা না। কিন্তু সোনার এগেইনস্ট এ মুদ্রা ছাপানো হবে। যে একটা গোল্ড রিজার্ভ থাকবে ওটার এগেইনস্ট এ মুদ্রা ছাপানো হবে। গোল্ড ছাড়া অন্যান্য আ ধাতু দিয়ে এটা সম্ভব। এটা যে গোল্ড হইতে হবে তা না। আ এটা গোল্ড ছাড়া অন্যান্য ধাতু দিয়েও আমরা চাইলে এটা করতে পারি। যেমন রূপা দিয়ে করতে পারি, তামা দিয়ে করতে পারি। এই এবং নিকেলের মুদ্রা হয়, হ্যাঁ? আমেরিকাতে যারা এই ছোট এবং এগুলোর গুরুত্ব আছে কেন? এবং রাসূলের যুগে প্রায় ৬ রকম মুদ্রা ছিল। তো এগুলা আছে। একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ডটা একটু বেশি আমাদের ফোকাসে আসছে। তবে একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড এর বর্তমানে কিছু প্রতিবন্ধকতা আছে। হুম, পৃথিবীর যেই এই গোল্ডের রিজার্ভ, পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ যাদের হাতে, তো তারা মোটেও আরকি আমাদের পক্ষে শক্তি না। তো দেখা গেল যে এই মুহূর্তে গোল্ডে যাইতে চাইলে তারা আসলে একটা বড় একটা খেলা খেলতে পারবে। তো গোল্ড স্ট্যান্ডার্ড অবশ্যই একটা ভালো স্ট্যান্ডার্ড এবং এইটা এই যদি আমরা স্বাধীনভাবে করতে পারি, কথার কথা যে এই দেশে সোনা খনি বেশি আছে। যেমন আফ্রিকা দেশ ঘানা, উগান্ডা। ওরা যদি গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে নিজেদের একটা সিস্টেম দাঁড়া করতে পারে, এটা মনে হয় খুব সুন্দর একটা হয়। আর আমাদের মতন যেসব দেশে যাদের নিজস্ব গোল্ডের খনি নেই, ইম্পোর্ট করতে হয়, তারা গোল্ডের যদি অল্টারনেটিভ কোনো আনতে পারি, এই আ স্ট্যান্ডার্ড আনতে পারি যেটা এইগুলা না, যে এইমাত্র যেগুলো বলছি যে সুদভিত্তিক না, যেটা ফিয়াট না। তো সেইটা আমি আ বলব যে আমাদের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। যেমন বাংলাদেশে কথার কথা পর্যাপ্ত গোল্ড নেই। এখন গোল্ড ইম্পোর্ট করতে গেলে তো আমাদের নিজেদের সম্পত্তি অনেকটা কমে আসবে। তো এগুলা ব্যাপার আছে। তো এখন গোল্ড ছাড়া আমাদের রূপার খনিও নাই। তো এখন আমাদের দেশে কি পাওয়া যায়? সেজন্য আমার বইতে কড়ির উদাহরণ দেই বেশি। আমাদের দেশে সাগরে কড়ি পাওয়া যায়। আগের দিনের সময় কড়ি দিয়ে লেনদেন করত। তো এগুলা বুঝতে হবে আল্লাহর প্রদত্ত মুদ্রা একটা, আরেকটা হচ্ছে সুদভিত্তিক মুদ্রা, আরেকটা হচ্ছে পুরাই ডিজিটাল মানে এগুলা আ ব্যাংক ব্যবস্থা টাকার গোপন রহস্য বইটা পড়তে হবে। এটা পড়লে আপনি আচ্ছা, আলোচনাটা আচ্ছা। অন্য লেভেলে বুঝতে পারবেন। আজকে যেই লেভেলে বুঝছেন তার চেয়ে মানে অনেক মর্ম দিয়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আরো বই আছে। আচ্ছা আমি তো ভাই সব এখানে বই প্রচার করার জন্য আসি নাই। তো যেটা আজকে প্রাসঙ্গিক সেটা নিয়ে বারবার বলছি। জি, জি। একটা প্রশ্ন এসেছে যে মানে আমাদের সমাজে তো এখন মুদ্রাস্ফীতি অনেক বেশি। মানে প্রতি হুম, বছরই আমরা দেখছি যে মুদ্রাস্ফীতি হচ্ছে। হুম, তো হুম, মুদ্রাস্ফীতি হওয়ার কারণে তো পৃথিবীর প্রায় মানে বেশিরভাগ কারেন্সি গুলোই আসলে মানে ভ্যালু ডাউন হয়। তো এক্ষেত্রে হুম। আমাদের হাতে যেই টাকাটা আছে এই টাকাটা থেকে আমরা কিভাবে মানে উপকৃত হইতে পারি আরকি? মানে হাতে টাকা রাখবেন না, এটা ছাড়া আর কোন উপায় নেই। আপনার হাতে টাকা রাখা মানে একটু আগে বলছি, এটা হচ্ছে সুদের একটা টুল এবং হাতে টাকা রাখা মানে কি? টাকা তার ভ্যালু ডিক্রিজ করতেছে। তো আপনি অ্যা হাতে যদি টাকা রাখেন সেইটা আ সে তাহলে আর কোন উপায় নাই। হাতে টাকা রাখলে কোন উপায় নেই। হাত থেকে টাকা মুক্ত হইতে হবে।
আপনি কি অ্যাসেট কিনেন কি ইনভেস্টমেন্ট কিনেন সেটা আপনার চয়েস, আপনার এই নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে এবং সিদ্ধান্ত নিবেন। কিন্তু হাতে টাকা রাখা যাবে না। হাতে টাকা রাখবেন আবার ইনফ্লেশন থেকে বাঁচবেন, অসম্ভব। ব্যাংক ডিপোজিট, হাতে টাকা এগুলা করে বাঁচতে পারবেন না। শেষ, একদম সোজা সাপটা উত্তর। টাকা রাখা যাবে না হাতে, এটাই উত্তর। আচ্ছা, আচ্ছা। একজন প্রশ্ন করেছে কয়েকবার, এটা একটু আমরা নেই যে হুম। ওমর চাপড়ার মতো স্কলাররা কিভাবে ফ্র্যাকশনাল রিজার্ভ অনুমোদন করলো আর কি? এ বিষয়ে আপনার কোনো মতামত আছে নাকি? আজকে দুপুরে একজন বলছিল যে তাকি ওসমানী কিভাবে ইসলামী ব্যাংকের অনুমোদন করতে পারলেন, এবং মানে উনি যে মানুষ খারাপ সেটা তো বলতে পারি না, কিন্তু এই যে পুরো সিস্টেমের যে একটা এখন ব্যাপার হচ্ছে কি, আসলে এগুলো তো একজন ব্যক্তি সম্পর্কে তার ভিতরে আমার ধারণা অনেকে হয়তো জিনিসগুলা যে ফাঁদটা যেটা এটা প্রথমে বুঝতে পারে নাই, হয়তো পরে বুঝতে পারছে, কিন্তু প্রথম দিকের স্টেটমেন্ট গুলা বেশি ইয়ে হয়েছে। যেমন তাকি ওসমানী যারা বর্তমান ছাত্র প্রত্যেকেই বলে যে উনি ইসলামী ব্যাংকের ক্লাসরুমে বলে যে এটা ব্যর্থ, এটা একটা হাইজেক্ট আইডিয়া যে এইগুলা। এবং তাকি ওসমানীর আরেকটা কথা ছিল যে বর্তমানে ইসলামী ব্যাংকের যে জায়গায় ছাড় আছে সেগুলো ছাড় দিতেছে ভবিষ্যতে যেন ফুল ইসলামিক একটা সিস্টেম করতে পারে, বর্তমানে যেন মানি গ্যাদার করে ফুল ইসলামিক। কিন্তু আসলে উল্টাটা হয়েছে, আগে যে ছাড় দিত এখন হয়েছে কি যে আরো অনেক ছাড় দিয়ে আরো খারাপ অবস্থায় গেছে। আর ওমর চাপড়ার সম্বন্ধে আমি এইভাবে মন্তব্য করতে পারবো না, কারণ ওনার সম্বন্ধে ভালো জানি না। তো আসলে আমরা প্রত্যেকে মানুষ হিসেবে ইমপারফেক্ট, এবং একটা ফাঁদ তো ফাঁদই। এখন ফাঁদের মধ্যে একজন ভালো মানুষও অনেক সময় মনের ভুলে পড়তে পারে। আমি জানি না অন্যের ব্যাপারে মন্তব্য করার কোনো মানে এটা উনি কেন করেছে এটা আসলে আমি কেমনে বলবো? তো এটা ওনারই প্রশ্ন করা উচিত। তো আমি অনেক কিছু গেস করতে পারি বা জানি না। আমার মনে হয় ওনাকেই প্রশ্ন করা উচিত যে, "আপনি কেন এটা?" তো আমি এটার কি উত্তর দিব? কেউ যদি প্রশ্ন করে আপনাকে যে, "মহিন পাটোয়ারি কেন ওই কথা বললেন?" তো এটার উত্তর এটা আমাকেই প্রশ্ন করতে হবে। আমি কেন ওই কথা বলছি? তো না, এই প্রশ্নের কোনো ভালো সদুত্তর নাই আরকি। উনি কেন করছেন ওনাকেই জিজ্ঞেস করতে হবে। যে, "ভাই এরকম ফ্র্যাকশন রিজার্ভ আছে, এই সমস্যা আছে। পুরা সিস্টেমের এটা অংশ। সব মুদ্রা একত্রিত হয়। একদম যে কারেন্সি সিস্টেম কিছুই বদলায় নাই, এবং যুদ্ধরত থাকার কথা ছিল আল্লাহর পক্ষে শক্তি আর আল্লাহর বিরুদ্ধে শক্তি, কিন্তু এক মালিকের হাতে এক ব্রাঞ্চের পাশাপাশি ২ টেবিলে ভাই, ভাই হয়ে আছে। এটা কেমনে সম্ভব?" ওনাকে জিজ্ঞেস করুন। আমি এটার উত্তর জানি না। আচ্ছা, আচ্ছা। ভাইয়া এই প্রশ্নটা অনেকেই করেছেন। আমিও যদি একটু আগে এই প্রশ্নটা করেছি যে আসলে এই যে সুদী ফুল যে আমরা একটা সুদী ব্যবস্থার মধ্যে আছি, মানে এখান থেকে বের হওয়ার জন্য আপনি একটা বইও লিখেছেন যে সুদ হারাম কর্জে হাসানার সমাধান। মানে এছাড়া একটি আপনার কোনো সমাধান। আসলে না, না, আচ্ছা, কর্জে আচ্ছা, হাসানা একটি সমাধান। ফুল সমাধান না। এটা নিয়ে প্রচুর মিসকনসেপশন হইছে। বইয়ের নাম প্রথমে ছিল সুধারম কর্জে হাসানের সমাধান। একটা স্লোগানের সাথে মিলাই বইয়ের নাম দিছিল। তো আমি অনেক মানা করছি এই নাম দিতে। কিন্তু প্রকাশনী আচ্ছা, বলল যেন দেই। তো শেষে আচ্ছা ঠিক আছে, এতবার যখন বলছে আমি প্রায় ১০ বার মানা করছি, তো দিল। তারপরে ওইটা অন্যভাবে নাম বদলাইছি। একটি সমাধান নাম দিছি। তারপরেও যেহেতু সমস্যা হচ্ছে এখন, এটা তো আসলে টেনশনের বিষয়। এখন কর্জে হাসানা তো ক্ষুদ্র ঋণ একটা প্রকল্প। গ্রামীণ ব্যাংক বা আশার জি, জায়গায় যদি কর্জে হাসানা আনতে পারি, কিছুটা প্রভাব কমবে। এখন এটাকে ভিত্তি করে যদি কেউ পুরা গ্লোবাল ইকোনমিক সিস্টেম দাঁড়া করাইতে যায়, আপনার মানি সিস্টেম দাঁড়া করাইতে যায়, সেটা হিউজ থিং। তো ওইটা নিয়ে বিস্তর গবেষণা এবং যে কাজ। তো বিকল্পর মধ্যে অবশ্যই মানি সিস্টেম আছে, ব্যাংকিং এর অল্টারনেটিভ এবং কিভাবে ফাইন্যান্সিং হবে, বিজনেস অনেক কিছু আছে। তো এখন ওই সবকিছু মিলে তো বিকল্প। তো কর্জ হাসানা একটি সমাধান, জাস্ট পার্ট অফ এ সলিউশন। শুধুমাত্র কর্জ হাসানাকে ভিত্তি করে আমি সলিউশন দাঁড়া করাচ্ছি, এই ধরনের মিসকনসেপশন যেন না হয়। সবাইকে আ অবশ্যই সতর্ক থাকতে হবে এ ব্যাপারে। কারণ এই কর্জ হাসানা ভিত্তিক অর্থনীতি বলে কোনো কথা নেই। কেমন? এই কর্জ হাসানা অবশ্যই জরুরি। অত্যন্ত ভালো জিনিস করেন। অনেকবার কর্জ হাসানার কথা বলছে। এটা আমরা বিশ্বস্ত লোকদেরকে দিব। অবিশ্বস্ত লোকদেরকে দিলে আপনার আরো নিজের প্রতি ক্ষতি হবে। যেখানে পরে আর প্রকৃত যে প্রয়োজন সেও পাবে না। তো বুঝে শুনে বিশ্বস্ত লোকদেরকে কর্জাসন দিব। আর যদি কেউ দানের নিয়তে দেয় যে দিয়ে দিলাম, এখন যা হওয়ার হইছে, যাহ আমার এর কোনো আশা নাই। তাইলে ওইটা আলাদা হিসাব। আর কোরআনে বলছে সম্ভব হইলে কোরআনে বলছে লিখে রাখতে। কিন্তু এখন আমার আত্মীয়স্বজনদেরকে লিখে রাখতে বললে ওরা আবার মাইন্ড করে। তো এটা আপনার ব্যালেন্সের বিষয়। হুম। আচ্ছা, আচ্ছা।
তো এটা তো আপনি এক মানে আচ্ছা, বইও আমার লিখলেন মনে যে হয় কি কদর না। লাইভটা যদি এই আরেকটা প্রশ্নের মধ্যে দিয়ে শেষ করতেন তাহলে খুব খুশি হতাম। আপনারা খুশি হচ্ছেন আমার সাথে কথা বলে, এটা আমার জন্য তো পাওনা। কিন্তু আমারও নিশ্চয়ই অন্যান্য কাজ আছে, সময় আছে, পরিবারের সাথে খেতে হবে বা আরো একজনের সাথে একটা কিছু আলোচনা আছে। তো আমার মনে হয় এটাই শেষ প্রশ্ন আচ্ছা, নিয়ে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ভাইয়া আমি একটা একদম শেষ প্রশ্ন, যদিও আপনার আলোচনার মধ্যে আলোচনাটা এসে গেছে, তাও যদি সম্পূরকভাবে করতে চাই যে সম্প্রতি ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটেছে। ইয়েস ব্যাংক মানে দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা আপনি হয়তো দেখেছেন। তো এখানে আসলে এই যে বিভিন্ন ব্যাংকগুলো, যে এখানে তো হাজার হাজার মানুষের থেকে ডিপোজিট থাকে। কিন্তু এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি 50 জন মানুষও মানে যদি মানে যাদের ডিপোজিটটা অনেক বড়, এরা যদি ডিপোজিট উঠাইতে যায়, একটা ব্যাংক মানে দেউলিয়া হয়ে যাচ্ছে, অথচ সে বলতেছে মানে তার কাছে 10,000 কোটি মিলিয়ন আছে বা ইত্যাদি এই টাইপের যে বলে, এটা আসলে হঠাৎ করে কিভাবে হয়, মানে এই ফাঁদটা কেমন আসলে? এই হাটটা তো মোটামুটি ব্যাখ্যা করছি আলোচনায়। আর আরো ভালো জানতে হইলে আবারও বলছি বইটা পড়তে হবে। এখন জিনিসটা শুনতে খারাপ লাগে অনেকের কাছে যে এতবার উনি কি আলোচনা করতে পারছে না, বই প্রচার করতে পারছে। এইভাবে আপনি বললে বলতে পারেন। কিন্তু আমি আমার জায়গা থেকে অনেস্ট ভাবে বলতেছি। আসলে শুধু আমি না, সেদিন আরেকজন লেখক দেখলাম। উনি একই সাথে লেখক এবং এই জিনিসগুলো নিয়ে অনেক দিন ধরে লেখালেখি করছে। তো উনি বলছে, "আগে আমি মানুষকে বুঝাইতাম। এখন আর বুঝাই না। এখন বলি ওই বইটা পড়ে।" তো এখন এই বই প্রচারের জন্য না। এখন আপনি যদি না ইচ্ছায় বই পড়ার দরকার নেই। আপনি যদি জানতে চান বই পড়েন। তারপরে বলেন যে, "না, বই পড়ছি, কিছু জানি না। এইসব কথা লেখা ছিল না। ভুয়া জিনিস ধরায় দিছে।" তারপরে এসে আমার বিচার হবে। আমি যদি ভুল বলি, এটা তো আপনি বই পড়ে বিচার করেন। যান টাকা ফেরত নিয়ে যান। বই পড়ার যে টাকা, আমাকে বই দিবেন, আমি টাকা দিয়ে দিব। তাই না? আচ্ছা, যাই হোক, এখন সব কথা তো না, যাই হোক, তো আশা করি উপকৃত হয়েছেন আমার কথাতে। আর যদি ভুল ভ্রান্তি থাকে, ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আর যদি ভবিষ্যতে এই জাতীয় জিনিস আরো জানতে চান, সবসময় তো হয়তো আমার থেকে সরাসরি শুনতে পারবেন না। এ সেই ক্ষেত্রে আপনারা নিজেরা পড়াশোনা করবেন, আলোচনা করবেন। এই জাতীয় অনেক ভিডিও আছে, সেগুলা দেখতে পারেন। এটা একটা আ অদ্ভুত জগৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমাদের নাকের ডগে আছে কিন্তু কখনোই দেখতে পারি না। তো এই জিনিসটা আপনারা নিজে জানবেন, অন্যকে জানাবেন। আর ভিডিওটা সম্ভব হইলে কয়েকদিন পরে আরেকবার দেখবেন। বুঝছেন? এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ৩ দিন পরে আরেকবার আচ্ছা। দেখবেন ভিডিওটা। ঠিক আছে? আচ্ছা। জি, তো জি, অবশ্যই। আজকে মনে হয় আমার বিদায় নিলে আলহামদুলিল্লাহ খুব খুশি হতে পারি। জি, জি, জি ভাইয়া। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা আসলে এই বিষয়গুলো আমাদের কাছে খুবই মানে অপরিচিত। কিন্তু আপনি খুবই সহজ করে সাবলীলভাবে বলেছেন। এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা। ইকরা অনলাইন একাডেমির পক্ষ থেকেও আপনার কাছে আন্তরিক শুভেচ্ছা। কমেন্ট আসলে একজন করেছে ভাইয়া। সেটাই কমেন্টটা যদি আমি আপনাকে করতে চাই যে আপনাকে আরো অনেকবার চায়, লাইভে চায় মানুষ। আরেকটা হচ্ছে যে অর্থনীতি নিয়ে আপনি যদি কোনো কোর্স কখনো করান, সেটা যেন ইকরা অনলাইন একাডেমিতে যেন হয়। এটা আমাদের একটা আবদার আপনার কাছে থাকলো। এবং ইনশাআল্লাহ অনেক সুন্দর সবাই আলোচনা যদি করেছেন। ভিডিওতে আসা শুরু করে, কোর্স সেল করা শুরু করে, লেখালেখি করবে কে, হ্যাঁ? না, মানে মানুষ আসলে অনেক সময় মানে একটা জিনিসকে যখন আপনি বইয়ের ভিজুয়ালাইজ একটা করে পৃষ্ঠা সুন্দর। লিখতে আমাকে প্রায় ১ দিন সময় দিতে হয়। আর আজকে দেখলেন এতগুলো কথা বললাম, কত পৃষ্ঠার কথা। যাই হোক, তো দেখা যাক, ওইটা দেখা যাক। কথা দিতে পারলাম না। দেখা যাক। দেখি। আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ইকরা অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকেই কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। আমাদের যাদের সম্ভব হবে অবশ্যই লাইভটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি। ভাইয়া অনেকবার বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।